ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, যানবাহনে বাড়বে না ভাড়া। সচিবালয়ের নৌপথে ঈদযাত্রা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে এই কথা বলেছেন সড়ক, নৌ ও রেল মন্ত্রী শেখ রবিউল আলম। নৌপথ নিরাপদ রাখতে 26টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মন্ত্রী। ঈদযাত্রায় রেল, সড়ক ও নৌপথে ভোগান্তির চিত্র চিরচেনা। ছুটি বাড়ানো ও ধাপে ধাপে ছুটি কার্যকর হওয়ায় কয়েক বছর ধরে যাত্রার প্রথম কয়েকদিন শৃঙ্খলা থাকলেও শেষ মুহূর্তে ভেঙে পড়ে সব উদ্যোগ। নতুন সরকার দায়িত্ব নেবার পরদিন থেকেই শুরু হয়েছে রোজা। প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান বাজার তদারকির পাশাপাশি নির্বিঘ্ন ঈদ যাত্রার ব্যবস্থা করার নির্দেশ দেন। বৃহস্পতিবার ঈদের নৌপথে স্বস্তির যাত্রা আয়োজনে মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন সড়ক ও নৌ প্রতিমন্ত্রী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বৈঠক শেষে মন্ত্রী জানান, নৌপথে ঈদ যাত্রা নিরাপদ করতে 26টির মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়াতে পারবে না ভাড়া, নেওয়া যাবে না অতিরিক্ত যাত্রী। আমরা ছুটি পাবো, যে লঞ্চে যাই দৌড় দিয়ে লঞ্চে যাই, যে টিকিট করিনি, যে বাসে যেতে চাই দৌড় দিয়ে বাস স্টেশনে যাই। আমাদের এই যাত্রা তো আর পরিবর্তনটা হয়নি, ম্যানারের পরিবর্তন হয়নি। পরিবহনগুলো একটা শৃঙ্খলার সাথে সেটা চলছে এবং যাত্রী বহন করছে, এটা আমাদের সুপারভিশনের দায়িত্ব। সে জায়গায় আমরা মনোযোগী আছি। যেখানে ব্যত্যয় হচ্ছে আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতা নিয়ে এখানে একটা জবাবদিহিতা আনার চেষ্টা আমাদের অঙ্গীকার এবং সেটা করছে। চাঁদা ও চাঁদাবাজি নিয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন পরিবহন মন্ত্রী। আশ্বস্ত করেন, সড়কে থাকবে না কোনো চাঁদাবাজি। চাঁদাবাজি নিশ্চয়ই একটা ফৌজদারি অপরাধ। সেটা যদি ঘটে, অভিযোগ থাকলে আমাদের কাজটাকে সেটা হচ্ছে নিশ্চয়ই স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখতে পারে, ফৌজদারি অপরাধ হিসেবে ব্যবস্থা নেবে। যান চলাচল যেখানে থাকবে, যানবাহন থেকে সংগ্রহ করার কোনো সুযোগ নেই। ঈদের সড়ক পথের ব্যবস্থাপনা নিয়েও আলাদা বৈঠকে বসবে মন্ত্রণালয়। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঈদ ফ্যাশনে পিছিয়ে নেই ছেলেরাও। হালকা নকশার পাঞ্জাবি আর ড্রপ শোল্ডার শার্টের চাহিদা এবার শীর্ষে। নজর পড়েছে বুট কাট প্যান্টেও। ফেব্রিক বাছাইয়ের ক্ষেত্রে বিক্রেতারা মাথায় রাখছেন আরামের বিষয়। ঈদ এলেই ধুম পড়ে নতুন জামা কেনার, তবে তা অবশ্যই হতে হবে ট্রেন্ডি। এবার ঈদের ছেলেদের পোশাকে প্রাধান্য পাচ্ছে ড্রপ শোল্ডার পাঞ্জাবি আর শার্ট। চাহিদা শীর্ষে রয়েছে বুটকাট প্যান্টও। রঙের ক্ষেত্রে আগ্রহ বেশি হালকা বা প্যাস্টেলে। আমি একটা পাঞ্জাবি কিনবো যেটা সফট, খুব একটু কোয়ালিটি হাই থাকবে, সফট এক্সক্লুসিভ, মানে আগে যেটা হয়তো অনেকে পরে নাই, নতুন কিছু। সবাই নর্মালি সিম্পল কালার পছন্দ করে, আমি একটু কালারফুল পছন্দ করি। আমি একটু কিনলে প্রিন্টিং কিংবা কালারফুল কিছুর মধ্যে আমি চাচ্ছি এবার। অনেকেই কাঙ্ক্ষিত পোশাক কিনতে ঘুরছেন দোকানে দোকানে। কয়েকটা দোকানে আমি ঘুরে দেখলাম, তো যখন আমি কম্পেয়ার করি লাস্ট 2 ইয়ার্স অথবা 3 ইয়ার্স, মাশাআল্লাহ এবার অনেক 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 নাইস কালেকশন, ইভেন দো মনের মতো ড্রেস পাওয়া যাচ্ছে। বিক্রেতারা জানান, প্রতিটা কালেকশনের ফেব্রিক বাছাই করা হয়েছে ক্রেতার চাহিদা আর আরামের কথা মাথায় রেখে। ড্রপ শোল্ডারের শার্ট আছে আমাদের, হাফ স্লিভ, সামনে যেহেতু গরম সেজন্য আমাদের হাফ স্লিভ শার্টের হিউজ কালেকশন অলরেডি চলে আসছে। পাঞ্জাবির ভিতরে সিম্পল ডিজাইনটা এখন সবচেয়ে বেশি কাস্টমার চুজ করতেছে। রমজানের মাঝামাঝি পর্যায়ে বিপণী বিতানে আরও নতুন কালেকশন আসবে বলেও জানান ব্যবসায়ীরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ক্রেতা বিক্রেতা সরগরম টাঙ্গাইলের করটিয়া পাইকারি শাড়ি কাপড়ের হাট। গভীর রাত থেকে দেশের বিভিন্ন জেলার পাইকাররা ছুটে আসেন হাটে। বেচাকেনা ভালো হওয়ায় খুশি তাঁত শাড়ি প্রস্তুতকারকরা। কাদের তালুকদার তথ্য, রাশেদ খানের ছবিতে রিপোর্ট। দিন যত গড়াচ্ছে ততই বাড়ছে ক্রেতা বিক্রেতাদের পদচারণা। ঈদ সামনে রেখে জমজমাট টাঙ্গাইলের পাইকারি তাঁত শাড়ির হাট। বাহারি রং আর নতুন নতুন ডিজাইনে সয়লাভ মার্কেট। তসর, সিল্ক সহ হরেক রকম শাড়ি প্রস্তুত করে ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যস্ত বিক্রেতারা। গভীর রাত থেকেই শাড়ির পসরা সাজিয়ে বসেছেন তারা। তাঁত শিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের দাবি, ঐতিহ্যগতভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে জায়গা করে নিলেও বর্তমানে লোকসান গুনছেন মালিকরা। প্রায় 70% তাঁত ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে, বাকি 30% চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তবে এবছর তুলনামূলক ভালো বেচাকেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। যারা প্রান্তিক ব্যবসায়ী, কুটির শিল্প আমরা হাতে তৈরি করি, আমরা বহুত কঠিন অবস্থায় আছি। বর্তমানে আমাদের তাঁত বন্ধর দিকে একবারে নিমন, একবারে হাই লেভেলের যে ব্যবসা তা না,
মানে সীমিত মিডিয়াম আকারে। গতবারের সাথে পিছে 20-30 টাকা বাড়ছে। এদিকে পাইকারি ক্রেতারাও কিনছেন পছন্দ মতো পণ্য। রমজানে খুচরা পর্যায়ে ভালো বিক্রির আশা তাদের। এখানে পাইকারি রেটে কাপড় পাওয়া যায়, আর বাইরে কোথাও গেলে একটা শাড়ির দাম 300-400 টাকা বেশি নেয়। দেশের দ্বিতীয় বৃহত্তম করটিয়া শাড়ির হাটে প্রায় 5,000-এর অধিক পাইকারি শাড়ি কাপড়ের দোকান রয়েছে। প্রতি হাটে প্রায় 3 থেকে 5 কোটি টাকার শাড়ি বিক্রি হয় বলে জানান ব্যবসায়ী মালিক সমিতি। সময় সংবাদ, টাঙ্গাইল। সময় সংবাদে আরও থাকছে। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে তরুণীকে হত্যা। সরিষা খেতে মিলল মরদেহ। নরসিংদীতে অভিযুক্ত বখাটেদের খুঁজছে পুলিশ। 24 গণঅভ্যুত্থান করেছে ছাত্ররা, আর তার ফল ভোগ করছে নানা রাজনৈতিক দল। এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ছাত্র শক্তির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদের, কিন্তু বারবার তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। সংস্কার পরিষদের শপথ ইস্যুতে তিনি বলেন, যদি সংস্কার পরিষদের শপথ গ্রহণ না হয় তবে জাতীয় সংসদেরও কোনো মূল্য থাকে না। সংসদে কথা বলার পরিবেশ না থাকলে আন্দোলন রাজপথে গড়াবে বলেও হুঁশিয়ারি করেন নাহিদ। সীমাবদ্ধতা সংযুক্ত বরণ করেছে হাজারো ভাই বোনেরা, তাদের এই আত্মত্যাগকে আমরা বৃথা যেতে দেব না। 24 গণ অভ্যুত্থান করেছে ছাত্ররা, জীবন দিয়েছে সাধারণ মানুষ, কিন্তু তার ফল ভোগ করছে এখন নানান রাজনৈতিক শক্তিরা। এবং আমরা দেখছি যে বাংলাদেশে আমাদের যে দাবিগুলো ছিল, সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। চট্টগ্রামের কালুরঘাট শিল্পাঞ্চলের উন্নয়নে 3.5 কোটি টাকা ব্যয়ে 20 মিটার দীর্ঘ ব্রিজের উদ্বোধন করেছেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে বালিখালের ওপর নির্মিত উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন সিটি মেয়র। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 3.50 লাখ টাকা। এ সময় মেয়র বলেন, কালুরঘাট শিল্পাঞ্চল চট্টগ্রামের অর্থনীতির হৃৎপিণ্ড। এলাকার টেকসই উন্নয়নের জন্য সড়ক, সেতু ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। তাই বালিখালের ওপর ব্রিজটি নির্মিত হলে শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ হবে এবং যান চলাচলের সক্ষমতা বহুগুণ বাড়বে। জাতীয় সংসদ নির্বাচন শেষে এবার সংরক্ষিত নারী আসন নিয়ে শুরু হয়েছে দৌড়ঝাঁপ। সরকার ও বিরোধী দলের অনেক নারী নেত্রী সংসদের জায়গা নিশ্চিতে যোগাযোগ বাড়িয়েছেন নীতি নির্ধারকদের সঙ্গে। বরাবরের মতোই বিএনপি বলছে, দলের সঙ্গে সম্পৃক্ত এবং ভূমিকা রাখা নেত্রীদের মূল্যায়ন করা হবে। দলটির নারী নেতৃত্ব বলছে, দুঃসময়ের কর্মীদেরই সম্মান জানানো উচিত। মুরসালিন হক জুনায়েতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সংসদ সদস্য এবং মন্ত্রিসভার শপথ শেষে আগামী 12 মার্চ বসছে প্রথম অধিবেশন। ইতিমধ্যেই অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি, প্রকাশিত হয়েছে গেজেটও। নতুন সংসদে বেশ কিছু জরুরি পদক্ষেপের মধ্যে সংরক্ষিত 50টি আসনে নারী সংসদ সদস্য মনোনীত করা অন্যতম। বিএনপি বলছে, অধিবেশন বসার পরই এ বিষয়ে কাজ শুরু হবে। যারা দলের সঙ্গে সম্পৃক্ত আছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে। সংরক্ষিত আসন নিশ্চিতে এরই মধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন বিএনপি নেত্রীরা। 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বেশি প্রতিযোগিতা দেখা যাচ্ছে দলটির নারী নেত্রীদের মধ্যে। তারা বলছেন, দীর্ঘ সময় মাঠের রাজনীতিতে যারা যুক্ত তাদের প্রত্যাশা বেশি থাকাই স্বাভাবিক। আমরা যারা 46-47 বছর বা 42-43 বছর যারা দল করি, তাদের যে অবদান, দলের সাথে যে সম্পর্ক, দলের জন্য যে কাজটা করেছি, আবার যারা আমাদের পরবর্তী জেনারেশন যারা মাঠে ছিল, তাদের জায়গা থেকে তারাও মাঠে ছিল, তারাও দলের পক্ষে ফাইট দিয়েছে। ক্যাবিনেট যেভাবে গঠন হয়েছে বা এমপির মনোনয়ন যেভাবে 300 আসনে দেওয়া হয়েছে, এখানেও সেভাবেই আমার মনে হয় নবীন প্রবীণের একটা সমন্বয় করে মনোনয়ন দেওয়া উচিত। দুঃসময়ে মাঠে থাকলেও সুসময়ে যারা অন্তরালে চলে গেছেন তাদের খুঁজে বের করে প্রাপ্য সম্মান নিশ্চিতের তাগিদ বিএনপি নেত্রীদের। কত কষ্টের পর বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে আসছে, এখন কিন্তু অনেক দুধের মাছির অভাব নাই। ওই দুঃসময়ে কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া খুব দুরূহ ব্যাপার ছিল। তো সেই সময়টায় যারা ছিল
তারা কিন্তু অনেকটা অভিমান করে ঘরে ঢুকে যাচ্ছে। আমরা মনে করি যে দল তার সঠিক কাজটি করবেন, আসল মানুষটাকে খুঁজে বের করবে। প্রায় 4 দশক জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সঙ্গে যুক্ত এই নেত্রী বলছেন, দেশের নারী ক্ষমতায়নে সংসদের সংরক্ষিত আসন গুরুত্বপূর্ণ একটি অবস্থান। এমন জায়গায় তাই সংসদীয় শিষ্টাচার বজায় রেখে নীতি তৈরির বিষয়ে যৌক্তিক অবস্থান তুলে ধরার মতো মেধাসম্পন্ন নারীদের প্রয়োজন। পার্লামেন্ট এটা একটা ডিবেটের জায়গা, এটা ল মেকারের জায়গা। এখানে আইন প্রণয়নের ব্যাপারে আপনার ভূমিকা নিতে হবে, এখানে ডিবেট হবে, এখানে বিরোধী দল থাকবে, তাদের কথার রেসপন্স করতে হবে। এখানে অবশ্যই যোগ্য, দক্ষ এবং সুশিক্ষিত হতে হলে ভালো হয় এই ধরনের নারী নেতৃত্বে উঠে আসুক, এবং যা পরীক্ষিত তো বটেই। ত্রয়োদশ জাতীয় সংসদে আসন বিবেচনায় শুধু বিএনপির ভাগে যাবে 35টি সংরক্ষিত আসন। এছাড়া বাংলাদেশ জামায়াত ইসলামী 11টি এবং এনসিপি পাবে 1টি আসন। সংবিধান অনুযায়ী নির্বাচনী ফলাফল সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশের 90 দিনের মধ্যে সংরক্ষিত নারী আসনের নির্বাচন শেষ করার বাধ্যবাধকতা রয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। জেনেভায় তেহরান ওয়াশিংটন তৃতীয় দফার বৈঠক শুরু। সংলাপের আগে তেলবাহী জাহাজ ও প্রতিষ্ঠানের উপর মার্কিন নিষেধাজ্ঞা। হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। 5 দিন ধরে চলছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবচেয়ে বড় ময়লার ভাগাড় মাতুয়াইল ল্যান্ডফিল। বিষাক্ত দুর্গন্ধযুক্ত ধোঁয়ায় অসহনীয় স্থানীয়দের জনজীবন। বড় পরিসরের এই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের। পরিস্থিতি মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। ময়লার স্তূপের ওপর ভারী ধোঁয়ার কুণ্ডলী, এর মধ্যেই অল্প অল্প করে জ্বলছে আগুন। বর্জ্যপোড়া ধোঁয়া ছড়িয়ে পড়েছে ডেমরা, কোনাবাড়ি, যাত্রাবাড়ি, জুরাইন সহ পার্শ্ববর্তী এলাকা ছাড়িয়ে রাজধানীর মতিঝিল পর্যন্ত। ঢাকার মাতুয়াইলে অবস্থিত দেশের সবচেয়ে বড় ময়লার ভাগাড়টি এভাবেই জ্বলছে 5 দিনেরও বেশি সময় ধরে। বর্জ্যের বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন, শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন তারা। বারবার এমন পরিস্থিতির সৃষ্টি হলেও যথাযথ পদক্ষেপ না থাকায় ক্ষোভ স্থানীয়দের। এই ধোঁয়াটা নিঃশ্বাস করতে হাঁপানির মতন রোগ হয়ে যেতেছে, আর ঠান্ডা কাশি আর কমতেছে না। আমাদের ঘর বাড়ির যে চারদিকে যে ইয়েগুলো ধোঁয়ায় আমরা নিঃশ্বাস ফেলাইতে পারতেছি না। আমাদের ছোট বাচ্চাদের অনেক ক্ষতি হয়। সারাদিনই মোটামুটি জ্বলতে থাকে, আর রাতের বেলা আরও এটা বেশি তীব্র থেকে তীব্র হয়ে যায়। আর বাকি বাচ্চারা শ্বাস নিতে পারে না, রুমের মধ্যে একদম অক্সিজেনের অভাব মনে হয় এরকম লাগছিল। এই কোনাটার মধ্যে টানি, এরপর একটা ফায়ার সার্ভিস আইছিল গাড়ি, আমরা বরকি খাওয়াইতেছি, করতেছি, আবার বলছে নিবামু। এরপরে পরের দিন আয় পুরাটা লেগে গেছে। যে ধোঁয়া হয়েছে, এই ধোঁয়া যাত্রাবাড়ি অঞ্চলে মশা যে অবস্থায়, যে এটা ময়লার জায়গা না, এই জায়গা তো মশার স্থান। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস, তবে বিভিন্ন সমস্যার কারণে এত বড় পরিসরে কাজ করতে বেগ পেতে হচ্ছে তাদের। এখন এক জায়গায় আগুনটা না, এটা এই জানেন আপনারা, এই ময়লা ডিপোটা হলো 181 একর জায়গা নিয়ে। এখানে বিশাল বিশাল যে পাহাড়, অর্থাৎ ময়লার যে পাহাড়গুলো আছে, তো এই পাহাড়গুলোতে আজকে একটা টাইমে 3-4টা আগুন আছে। সকালবেলা গতকালকে আমরা যে পাহাড় আগুন হয়েছি, সকালবেলা থেকে আরেকটা লাগছে। চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব, তবে এটা স্পেসিফিকলি আমি বলতে পারবো না যে কতক্ষণ লাগতে পারে। ঢাকায় প্রতিদিন 2 সিটি কর্পোরেশনে বর্জ্য উৎপাদিত হয় প্রায় 7,500 টন। উৎপাদিত বর্জ্যের প্রায় 55%ই সরাসরি ড্রেন, খাল ও জলাশয়ে মিশছে। এতে তৈরি হচ্ছে বড় ধরনের স্বাস্থ্য ও পরিবেশগত ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন ও নির্দিষ্ট কর্মপরিকল্পনা ছাড়া সম্ভব নয় দূষণ রোধ। আপনি একটা ময়লা ফেলবেন, ময়লা ফেললে কি হচ্ছে? আমরা কাউকে ময়লা ফেললে তাকে কি কোনো শাস্তি দিচ্ছি না। আমরা কি ওই ময়লা যে সে না ফেলে নিজের কাছে রাখবে, এই শিক্ষা কি তাকে দিচ্ছি? প্রপার জায়গায় ফেলার শিক্ষা কি তাকে দিচ্ছি? সেটাও দিচ্ছি না। আমরা সেটাকে একদম ল্যান্ডফিলে ফেলে সেটাকে আরও বেশি মানে সেখান থেকে মিথেন উৎপন্ন হচ্ছে, বিভিন্ন রকম আরও বেশি ক্ষতি করছে প্রকৃতি। কিন্তু ওইটাকে যদি আমি ওয়েস্ট আকারে ট্রিট না করে ওয়েলথ আকারে ট্রিট করতাম, তাহলে কিন্তু এমন হইতো যে ওইটা থেকে আমি আরও অন্য প্রোডাক্ট তৈরি করতে পারছি। এখনকার টেকনোলজি এত উন্নত, সো এই টেকনোলজিকে কেন আমরা ব্যবহার করছি না? এটা ব্যবহার করা খুবই জরুরি, এবং সে ব্যবহারের মাধ্যমে আমরা তো আমাদের যে ভয়ঙ্কর একটা অবস্থা, সেই অবস্থা থেকে বের হয়ে আসতে পারি। এদিকে বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেয়ার আশ্বাস ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। আমরা চেষ্টা করব
এবং সেটার জন্য শুধুমাত্র সিটি কর্পোরেশনগুলো একাই দায়িত্ব না, জনগণেরও দায়িত্ব। জনগণও সচেতন হতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধুমাত্র সিটি কর্পোরেশন করতে পারবে না যদি জনগণ নাগরিক সচেতন না হয়। বর্জ্য পুনর্ব্যবহার, পৃথকীকরণ ও বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকার বর্জ্য সমস্যার এই সংকট মোকাবিলা সম্ভব বলে অভিমত বিশ্লেষকদের। আমার পেছনে জ্বলছে মাতুয়াইল ল্যান্ডফিল, যার ধোঁয়ায় আচ্ছন্ন গোটা পরিবেশ। এ চিত্র ঢাকার গোটা বর্জ্য অব্যবস্থাপনাকেই চিহ্নিত করে। যে প্রকৃতি আমাদের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থল, সেটিকেই আমরা তিলে তিলে শেষ করছি না বুঝেই। বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোকে আধুনিক প্রযুক্তির আওতায় আনলেই রোধ করা সম্ভব হবে পরিবেশ দূষণ। সামদানি প্রত্যয়, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে তরুণীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে বখাটেদের বিরুদ্ধে। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজনরা। পুলিশ বলছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে আইনি ব্যবস্থা। প্রথমে দলগত ধর্ষণ, এরপর ঘটনা ধামাচাপা দিতে বাবার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো নির্যাতিতাকে। সরিষা খেতে মিলল তরুণীর মরদেহ, সন্তানকে হারিয়ে দিশেহারা স্বজনরা। নৃশংস ঘটনাটি নরসিংদীর মাধবদীর। স্বজনদের অভিযোগ, কয়েকদিন আগে স্থানীয় বখাটে নুরা নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে মেয়েটিকে তুলে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি স্থানীয়ভাবে ওয়ার্ড মেম্বারের নেতৃত্বে মীমাংসাও করা হয়। তবে বিষয়টি এলাকায় জানাজানি হওয়ার আশঙ্কা করে অভিযুক্তরা। বুধবার বিকালে বাবা আশরাফ হোসেন মেয়েটিকে নিয়ে খালার বাড়িতে রেখে আসতে যাচ্ছিলেন। পথে বড়ইতলা এলাকায় নুরার নেতৃত্বে কয়েকজন মিলে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নেয়। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও মেয়ের সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে একই এলাকার সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। 3 জনের মেয়েরা তুইলা খুব দিছে, খুব ভালো। 3 জন গেছে এদিকে আর 3 জন গেছে এদিকে। আর আব্বারে ছুরি ধরাইয়া এবারে মাইয়া নিয়ে গেছে। যতটুকু বুঝতে পারলাম এটা ধর্ষণ করে মারা হয়েছে। পুলিশ বলছে জড়িতদের আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, নিয়মিত মামলা রুজু হবে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তীতে কি কারণে তাকে হত্যা হয়েছে। তরুণীর নাম আমেনা আক্তার। তিনি মাধবদীর একটি টেক্সটাইল মিলে শ্রমিকের কাজ করতেন। সময় সংবাদ, নরসিংদী। রাজধানীর হাজারীবাগের শিক্ষার্থী বিনতি হত্যাকাণ্ডের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে প্রেমের সম্পর্কে টানাপোড়েন আর সন্দেহ থেকেই বিনতিকে নৃশংসভাবে হত্যা করে সিয়াম। ঘটনার বিস্তারিত জানিয়ে সংবাদ সম্মেলনে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেছেন, বুধবার রাতে হাজারীবাগের একটি গলিতে বিনতি ও সিয়ামকে একসঙ্গে হাঁটতে দেখা যায়। এর কিছুক্ষণ পরেই পাল্টে যায় দৃশ্যপট। প্রত্যক্ষদর্শীরা সিয়ামকে রক্তাক্ত ছুরি হাতে দেখতে পান। পরে ঘটনাস্থল থেকে বিনতির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিহতের পরিবারের দাবি ভিন্ন। তাদের অভিযোগ, সিয়াম দীর্ঘদিন ধরেই বিনতিকে উত্ত্যক্ত করে আসছিল। প্রেমের সম্পর্ক নয়, বরং বিনতির অস্বীকৃতি আর হয়রানির চূড়ান্ত পরিণতি এই হত্যাকাণ্ড। ঘটনার পেছনে প্রকৃত সত্য নিশ্চিত করতে আরও তদন্ত চলছে বলে জানায় পুলিশ। দুইজনে কিন্তু একসাথে হাঁটতেছিল, কথা বলতেছিল। এই কথা বলার একটা পর্যায়ে তাদের মধ্যে কোনো মনোমালিন্য হওয়ার কারণে এই যুবকের হাতে আগে থেকেই তার হাতে একটা চাকু ছিল। এই চাকুটা দিয়ে উপর্যুপরি পিছনের দিকে আঘাত করে এবং ওই সময় কিন্তু অনেক লোকজনও আশেপাশে ছিল। তো আঘাত করে যখন মেয়েটা চিৎকার করে বাঁচার জন্য একটু পাশে একটা বাসার ভিতর ঢুকে যায়, তখন সে ওই যুবকের কিন্তু কিছুক্ষণ ওইখানে ওয়েটও করছে, চাকু নিয়ে দাঁড়ায়ও ছিল। দাঁড়ায় থাকার পরে সে ওখান থেকে নির্বিঘ্নে তার মোটরসাইকেল নিয়ে পালায় যায়। দেখছেন সময় সংবাদ। এবার দেশের বাইরের খবর। সংঘাত এড়াতে জেনেভায় পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার বৈঠক শুরু হয়েছে। সংলাপের আগে বুধবার ইরানের 12টি তেলবাহী জাহাজ এবং কয়েকটি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো ধরনের প্রতারণা বা মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে আক্রমণ চালানো হলে ইরান তার কঠোর জবাব দেবে। দুই দেশের মধ্যকার অনিশ্চয়তা যে কোনো মুহূর্তে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছে IAEA।
এবার খেলার খবর। সাকিব আল হাসানের নামে দায়ের করা হত্যা মামলার সত্যতা নেই। দেশসেরা অলরাউন্ডারকে তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে সসম্মানে দেশের জার্সি গায়ে মাঠে নামতে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। বিসিএল এর ম্যাচ দেখতে রাজশাহীতে গিয়ে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি। কথা বলেছেন রাজশাহী স্টেডিয়ামের সংকট নিয়েও। দেশে না থেকেও আদাবরে সংগঠিত হত্যা মামলায় অভিযুক্ত সাকিব আল হাসান 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক রোষানলে এমন মামলার সঠিক সংখ্যাটা জানা নেই। তবে এসবের মারপ্যাচে দেশসেরা অলরাউন্ডারের সার্ভিস পাচ্ছে না টিম বাংলাদেশ। অবশ্য রাজনৈতিক পালাবদলে সবকিছুই সহজ হচ্ছে। এতদিন সাকিবের প্লাকার্ড নিয়ে মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও এখন সাকিব সমর্থকদের ভিডিও পোস্ট করা হচ্ছে বিসিবির সোশ্যাল মিডিয়া পেজে। সাকিবের মতো এত বড় খেলোয়াড়, একজন রিকশাওয়ালা ভদ্রলোক, কিন্তু একজন মানুষ, তো তার তো একটা জান। সব মানুষকে আমাদের সম্মান করতে হবে। তো রিকশাওয়ালা ভদ্রলোক মানুষকে সাকিবের মতো একজন খেলোয়াড় বিদেশ থেকে মারবে, আমার কাছে এটা খুব সন্দিহান মনে হয়, এবং আমার কাছে মনে হয় না যে ভালো জিনিস। তার জন্য সরকারের দায়িত্ব হওয়া উচিত যে যেই ব্যক্তিটা, আমার কাছে মনে হয় যে ব্যক্তিটা তার নামে অভিযোগ করেছেন তার একটা সঠিক সমাধান হওয়া উচিত, যে ওই ব্যক্তি কোন ভিত্তিতে তাকে কেস করেছিলেন। হয়তো পলিটিক্যাল কেসটা আলাদা, কিন্তু তার নামে যে কেসটা হয়েছে আমি মনে করি যে ব্যক্তি ভুল কেস করেছে। সাবেক টাইগার অধিনায়ককে ফেরাতে চেষ্টা করছে বিসিবিও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চেয়েও পারেননি সাকিব। এখন অবশ্য প্রেক্ষাপট ভিন্ন। দেশসেরা অলরাউন্ডারকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এনে প্রাপ্য সম্মান বুঝিয়ে দেওয়ার দাবি বিসিবি পরিচালকের। সাকিবের মতো খেলোয়াড় কাছে আমি মনে করি না যে সাকিব এই ধরনের কাজের সাথে জড়িত থাকবে, আর আমি মনে করি যে তাকে সসম্মানে সম্মান দেওয়া উচিত। মানুষ অনেক ভুল করে, দুনিয়ায়, বাংলাদেশে, পৃথিবীতে অনেক ভুল করে, বাট সে একজন খেলোয়াড় হিসেবে দেখা ভালো। এবং আমি সবসময় দোয়া করি যেন আল্লাহ তাআলা যেন তাকে একদম সসম্মানে বাংলাদেশের জার্সি পরে যেন এখান থেকে বাংলাদেশের রিটায়ারমেন্টটা নেয়। আমরা যেন সবাইকে তাকে সম্মান দিতে পারি, নাম্বার 1 প্লেয়ার বাংলাদেশের। এদিকে বিসিএল এর দ্বিতীয় রাউন্ডে রাজশাহীতে ব্যস্ত সময় কেটেছে মাঠ নিরাপত্তা কর্মীদের। নিরাপত্তা বেষ্টন টপকে লিটন ফিজদের সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢোকে একাধিক দর্শক। আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর আগে তাই এসব ভেন্যুর সংস্কার চান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ, এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কি করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। তো ছোটো ছোটো জিনিসগুলো যেগুলো ডেভেলপ করা দরকার সেগুলো করতে হবে। এবং সাথে আমি একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাজশাহী এবং বগুড়া, এই দুটো মাঠটা আমি খুবই পজিটিভভাবে দেখি ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট প্লেয়ারদের জন্য। বিপিএল এর পরের আসরে রাজশাহী, বগুড়ার মতো ভেন্যুগুলোকে অন্তর্ভুক্ত করার আশাবাদ জানান সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। সাব্বির মিথুন, সময় সংবাদ। পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। শুরু হলো অমর একুশে বইমেলা। পরিসর বাড়লেও বই পড়ায় আগ্রহ বাড়ছে কিনা প্রশ্ন প্রধানমন্ত্রীর। বাংলা একাডেমিও 21 পদক তুলে দিলেন তারেক রহমান। সুদসহ মওকুফ হচ্ছে 12 লাখ কৃষকের 1,500 কোটি টাকার কৃষি ঋণ। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত, দ্রুতই 180 জন সার্জেন্ট ও 10,000 কনস্টেবল নিয়োগ। এবং ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হচ্ছে নানামুখী ব্যবস্থা। সড়কে থাকবে না চাঁদাবাজি, ভাড়া না বাড়ার আশ্বাস মন্ত্রীর। নৌপথ নিরাপদ করতে একগুচ্ছ সিদ্ধান্ত। এই ছিল আমার কাছে এখনকার মতো সময় সংবাদে। এরপর সন্ধ্যার সময় নিয়ে যুক্ত হবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ রাব্বি। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।